কি খবর সবার? ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন তো চলতেছেই স্যার, এবং আপনারা সেই ধারাবাহিকতায় যে আমাদের বইয়ের সাথে আছেন, এই ডিজিটাল বুকের সাথে, এই জন্য আমরা অনেক খুশি। তো স্যার, নবম দশম শ্রেণীর এই বইটা যেহেতু আপনারা খুলছেন, তো 9-10-এর কিছু একটাই আপনারা পড়বেন, এবং সেই উপলক্ষে একটা পদ্যের আলাপে আমরা চলে আসছি। ওই দেখেন, বৃষ্টি। আমরা আজকে বৃষ্টি কবিতাটা নিয়ে আলাপ করব। কবিতার আলাপের থেকে বড় কথা এখানে সৃজনশীল প্রশ্নের আলাপ। এখন মূলত আলাপ করব কবি পরিচিতি, শব্দার্থ, মূলভাব এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আমি একদমই কথা বাড়াবো না স্যার, আমরা আগায় যাব কবি পরিচিতিতে। তার আগে একটু বলে দিই, ফররুখ আহমেদ আমার অনেক পছন্দের একজন কবি। উনি মুসলিম রেনেসার কবি বলা হয়। পাকিস্তান আমলে এই কবির অনেক বড় ভূমিকা ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পেছনে। ওনার খুব বিখ্যাত একটা গ্রন্থ স্যার, সাত সাগরের মাঝি, যেখানে উনি পাঞ্জেরি বলে একটা বিখ্যাত কবিতা লেখেন, যেটা উনি লেখেন মোহাম্মদ আলী জিন্না বা কায়দা আজম যাকে বলা হয়, পাকিস্তানের জাতির পিতা, যে তাকে উদ্দেশ্য করে। অর্থাৎ উনি যে মুসলিম ধ্যান ধারণার ছিলেন এবং উনি চাইছিলেন দুই পাকিস্তান এক থাকুক। এটা কিন্তু 47-এর কথা বলতেছি স্যার, উনি 45 সালে বা 44 সালে লেখা সাত সাগরের মাঝি। এবং এইরকম চিন্তা চেতনার কারণে যখন স্বাধীনতা হয়ে যায় বাংলাদেশের, তখন কিন্তু তাকে অনেক নেগলেক্ট করা হয়, তুচ্ছ করা হয়। কারণ কি, ওনাকে পাকিস্তানপন্থী কবি বলে স্যার। কিন্তু উনি কিন্তু পলিটিক্যালি দেশের জন্য কোনো ক্ষয়ক্ষতি করে নাই। উনি নিজে পাকিস্তানপন্থী একটা বিশ্বাস ধারণা করতেন। তাতে আমার তার উপর কোনো ক্ষোভ বা রাগ নাই। যে কেউ যে কোনো বিশ্বাস ধারণা করতে পারে, কার উপর জোর জুলুম না করলেই হলো। ফররুখ আহমেদ কোনো জোর জুলুম করেন নাই। তিনি বিশ্বাস করতেন পাকিস্তান বা মুসলিম রাষ্ট্র একসাথে থাকলে জিনিসটা ভালো হবে, বা উনি মোহাম্মদ আলী জিন্নাকে ভালোবাসতেন, রেসপেক্ট করতেন। এইটার মধ্যে কোনো দুঃখ বা কোনো হতাশার কিছু নাই স্যার। বরং ফররুখ আহমেদ অবশ্যই একজন জ্ঞানী মানুষ, কবি হিসাবে তার চিন্তায় বলিষ্ঠ থাকতেই পারেন। ওকে স্যার, এইবার আমি আর যেই জ্ঞান দেওয়ার দিয়ে দিলাম, 1 সেকেন্ডও সময় নষ্ট করব না, আমরা সরাসরি কবি পরিচিতিতে চলে যাব, দেখব কি বলা হচ্ছে। ফররুখ আহমেদ 1918 সালে জন্মগ্রহণ করেন। কোথায় স্যার? মাগুরা জেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন। ভেরি গুড। তার কাব্য রচনায় ইসলামী আদর্শ ও ঐতিহ্যের প্রাধান্য লক্ষ্য করা যায়। ভেরি গুড। শিক্ষা ও পেশা, ফররুখ আহমেদ কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাশ করেন, ভালো কথা, এবং কলকাতা চার্চ কলেজে দর্শনে অনার্স ও ইংরেজি দর্শনে অনার্স সামথিং ছিলেন, বাদ দেন। 1947 থেকে 1972 পর্যন্ত ঢাকা বেতারে স্টাফ রাইটার পদে উনি যুক্ত ছিলেন। স্যার, আমি যদি ভুল না করি, 1972 সালে তো ওনার এই ঢাকা বেতার বা বাংলাদেশ বেতারের চাকরিটা কেড়ে নেওয়া হয় উনি পাকিস্তানপন্থী বলেই, এবং চাকরিহীন অবস্থাতে কিন্তু উনি মারা যান 74 সালে। স্যার ক্লিয়ার? একটু আগাই এই যে মাত্র বললাম, 44 সালে বেরো ওনার বিখ্যাত বই স্যার সাত সাগরের মাঝি। ওনার আরেকটা বিখ্যাত বই সিরাজুম মনিরা, বাচ্চাদের একটা বই নওফেল ও হাতেম, এবং স্যার লাস্ট একটা বইয়ের নাম না বলে না, সবগুলো আমি দেখাবো না, সেটা হচ্ছে কি স্যার? মুহূর্তের কবিতা। স্যার এটাকে ক্রস চিহ্ন দিয়ে দিলেন কেন? কারণ এটা বেশি ইম্পর্টেন্ট। এই মুহূর্তের কবিতা বই থেকেই বৃষ্টি কবিতাটা নেওয়া হয়েছে, বুঝতে পারছেন? সুতরাং মুহূর্তের কবিতা সবচেয়ে ইম্পর্টেন্ট বই আমাদের এই বইগুলোর তালিকার মধ্যে। আর স্যার উনি এছাড়া বাংলা একাডেমি পুরস্কার পান, আদমজি পুরস্কার পান, 21 পদক মরণোত্তর। ওনার মৃত্যুর পর ওনাকে 21 পদক দেওয়া হয়, জীবিত অবস্থায় না। এটাও কিন্তু আমাদের একটা লজ্জা যে ওনার ধ্যান ধারণার কারণে আমরা জীবিত অবস্থায় ওনাকে সম্মান দিতে পারি নাই, মৃত্যুর পরে 21 পদক ওনাকে দেওয়া হয়। কিন্তু উনার যে কাব্যগুণ, আমি মনে করি ওনার জীবিত অবস্থায় 5টা 21 পদক দিলেও মনে হয় ফররুখ আহমেদকে ছোট করা হয়ে যায়। স্যার ক্লিয়ার? আর কথা না বলি স্যার, আমরা আগাই স্যার কোথায়? পরবর্তী কবিতাগুলোয়। আগেই বললাম ওনাকে মুসলিম রেনেসার কবি বলা হয়, মুসলিম ধ্যান ধারণার কবি। তার কারণ তার শব্দ ব্যবহারে, তার আলোচনায় অনেক দুর্দান্ত রকমের ইসলামিক শব্দের ব্যবহার বা আরবি ফার্সির ব্যবহার আছে। স্যার ক্লিয়ার? শুধু তাই না, উনি মুসলিম চিন্তাকে, মুসলিম বিশ্বাসকে অনেক সুন্দরভাবে রূপক আকারে, মেটাফোর আকারে কবিতায় উপস্থাপন করতে পারেন। এত মুসলিম চিন্তার কথা না বলি স্যার, কারণ এই কবিতাটা কিন্তু মুসলিম কবিতা না। বৃষ্টি একটা আধ্যাত্মিক কবিতা, একটা সনেট, একটা, হ্যাঁ, কপোতাক্ষ নদের মধ্যে একটা সনেট। কিন্তু বৃষ্টি কবিতার মধ্যে কিন্তু অন্য একটা আধ্যাত্মিক বিষয় বলা। স্যার কি বলা স্যার? যে বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বদলায় দেয়। আমরা মূলভাবে বলবো স্যার, আমি এখনই মূলভাবে না বলি, আসেন আগে শব্দার্থগুলো পড়ে নিই। একটু কমন শব্দার্থই পাবো, দুই একটা আরবি ফার্সি শব্দ পাবো। শুরু করি স্যার। রৌদ্রদগ্ধ ধান ক্ষেত। রৌদ্রদগ্ধ মানে কি স্যার? দগ্ধ মানে পোড়া। রোদে পোড়া ধান ক্ষেত মানে কি স্যার? রোদের প্রখর তাপে শুকিয়ে যাওয়া ধান ক্ষেত। বুঝলেন স্যার? রোদে পোড়া ধান ক্ষেত। ভেরি গুড। নিঃসঙ্গ মানে সঙ্গীহীন, যার কোনো সঙ্গী নেই, একাকী। চমৎকার স্যার। আবাদি, আবাদি মানে কি স্যার? চাষযোগ্য, যা চাষ করা যায়। ক্লিয়ার? গ্রামের উপকণ্ঠ বা জনপদ বা চাষযোগ্য, এটাই স্যার আসল অর্থ স্যার। যেখানে চাষ করা যায়, আবাদ করা যায়, তা হচ্ছে আবাদি। এবং স্যার দিগন্ত মানে কি স্যার? দিকের অন্ত, যেখান দিকে তাকালে মনে হয় আকাশ আর পৃথিবী মিলে গেছে, আকাশ আর মাটি মিশে গেছে মনে হয়, তাকে বলা হয় দিগন্ত। মানে কি স্যার? এটা আসলে একটা সন্ধি হয়েছে, একটু জেনে নেন। দিক প্লাস অন্ত। দিক মানে দিক, দৃষ্টি,
দৃষ্টির অন্ত, যেখানে আপনার দৃষ্টিসীমা শেষ, আপনি আর দেখতে পারেন না, যেহেতু আমাদের চোখের আর পাওয়ার নাই, তাই খোলা জায়গায় মনে হয় কি আকাশ আর মাটি মিলে গেছে, আসলে কিন্তু মিলে নাই স্যার। আকাশ আকাশের জায়গায়, মাটি মাটির জায়গায়, কিন্তু আমাদের চোখ তো একটা খোলা জায়গায় পুরো পৃথিবী দেখার ক্ষমতা রাখে না স্যার। তাই যেখানে আমাদের দিকের অন্ত বা শেষ হয় সেটাই হইতে স্যার দিগন্ত, আকাশ মাটি মিলে যায়। ওকে, চমৎকার। দেখেন তারপর কি বলতেছে, বিস্তৃত দিন এর মানে কি স্যার? বিস্তৃত দিন মানে সমস্ত দিন, ছড়ানো দিন। বিস্তৃত মানে ছড়ানো, ছড়ানো দিন মানে সম্পূর্ণ দিন, সমস্ত দিন। নির্জন, নির্জন মানে কি যেখানে কোনো জনমানব নাই, কোনো মানুষজন নাই। ক্লিয়ার স্যার? বিদগ্ধ, দগ্ধ মানে কি স্যার? পোড়া। আর বিদগ্ধ মানে কি স্যার? যা পোড়া না, যা রস গ্রহণে সক্ষম, যে রস নিতে পারে আর কি। ওকে স্যার? এবং শিহরায়, শিহরায় মানে কি? চমকায় ওঠে, রোমাঞ্চিত হয়, কম্পিত হয় এমন। ক্লিয়ার স্যার? এই দেখেন এখানে আরেকটা শব্দ তো দেওয়ার দরকার ছিল, এখানে দেয় নাই। এখানে আমি একটু বলে দিই, সাওয়ার, সাওয়ার। বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সাওয়ার, সাওয়ার মানে চড়া। ওকে স্যার? চড়ে বসা। ওকে স্যার? তাহলে এই শব্দটাও কিন্তু এইখানে পাওয়া যায়। বুঝতে পারছেন স্যার? কোনো সমস্যা আছে? এটাই হচ্ছে বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সাওয়ার। এইবার আসেন স্যার মূল ভাব। মূলভাবে কি বলা হচ্ছে স্যার দেখেন, ফররুখ আহমেদ বৃষ্টি কবিতায় আদতে কি বলছে? খুব অদ্ভুত কথা বলছে। বলছে বৃষ্টি আসলে পুরা প্রকৃতি বদলায় যায়, পুরা প্রকৃতি বৃষ্টির অপেক্ষা থাকে যে কখন একটা ফোঁটা পড়বে, কখন আমাদের রোমাঞ্চিত করবে, সব কিছু কম্পিত হয়ে উঠবে। কবি সাহেব বলতেছে বৃষ্টির জন্য প্রকৃতি যেরকম কাঁপে, একটা রোদে পোড়া ধান ক্ষেত, একটা কিয়ার বন, একটা এই একটা লাইন আছে যে অপরূপ আভা দেখে তার, বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সাওয়ার, দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার কি হয় স্যার? অরণ্যের বনে, আমি যদি ভুল না করি, বনে অরণ্যের কিয়া শিহরায়, একটা কিয়া গাছ পর্যন্ত থরথর করে কাঁপে ওঠে বিজলির আভা দেখে, বৃষ্টির আভা দেখে। এখানে আসলে বৃষ্টি বৃষ্টি না, বৃষ্টি আসলে মুক্তির প্রতীক। সামান্য মুক্তির ছোঁয়ায় প্রকৃতি কেমনে বদলায়, এটা প্রথম 8 লাইনে, প্রথম অষ্টকে কবি সাহেব বললেন। এবং শেষ 6 লাইনে যা বললেন, ভাই এই প্রকৃতির মতো বৃষ্টির ছোঁয়ায় মানুষের মনও জেগে ওঠে, এবং মানুষের মনও চায় বিপদ আপদ ঝুট ঝামেলা সব পার করে বহুদূর চলে যেতে, একটা বন্ধুর পথ পাড়ি দিতে। মানুষ পারুক আর না পারুক, বৃষ্টির ছোঁয়ায় মানুষ কি করে স্যার? দুঃখ ভারাক্রান্ত যে এলাকা, সেই যেখানেই মানুষ নিঃসঙ্গ, একা একাকী, সেখানেই বৃষ্টি চলে আসে, এবং মানুষ সে বৃষ্টির ছোঁয়াতে সে নিঃসঙ্গ একাকিতা দূর করে, বিপদ আপদ বাধা পার করে নতুন দিকে আগাইতে চায়। অর্থাৎ বৃষ্টি এখানে আসলে বৃষ্টি না, বৃষ্টি এখানে মুক্তির প্রতীক। প্রথম 8 লাইনে বৃষ্টি আসলে কেমনে প্রকৃতি বদলায় তা বোঝানো হয়েছে, এবং শেষ 6 লাইনে বৃষ্টি আসলে কিরকম কি হয় স্যার? মানুষের মনও বদলায় যায়, মানুষও যেন এই প্রকৃতি বা মুক্তির ছোঁয়ায় নতুন কিছু পাইতে চায়, সেটাও এখানে বলা হয়েছে। বুঝতে পারছেন স্যার? আমরা 2টা লাইন পড়বো, একটু দেখেন স্যার, 2টা লাইন পড়বো, বেশিক্ষণ না। দেখেন স্যার, হ্যাঁ, ফসলের মাঠ, হ্যাঁ একটু খেয়াল করবেন, আশা করি পুরোটাই দেখা যাচ্ছে, তাও একটু ছোট করে দিই। হ্যাঁ, এবার দেখেন, ফসলের মাঠ বনভূমি বৃক্ষরাজি ও প্রাণীকুল তৃষ্ণায় কাতর হয়ে পড়ে বৃষ্টির অভাবে স্যার। ওকে, এমন শুষ্ক ও ক্লান্ত প্রকৃতিকে শান্ত করতে বর্ষা আসে যেন শান্তিময় অমিয় ধারা হয়ে, বর্ষা যেন শান্তির ধারা, এই রুক্ষ প্রকৃতি বদলায় দেয়। বৃষ্টির স্পর্শে প্রকৃতির সব রুক্ষতা ও ক্লান্তি ধুয়ে মুছে যায়, মলিন প্রকৃতি হয়ে ওঠে স্নিগ্ধ কোমল প্রাণবন্ত। রৌদ্রদগ্ধ ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়, মানে বৃষ্টির ছোঁয়া পেতে চায়। সবুজে ভরে ওঠে চারিদিক, প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষের মনও নতুন করে জেগে ওঠে। বৃষ্টি মুখর দিনে বিদ্যুতের ঝলকানি শুধু আকাশে নয়, সৌন্দর্য পিপাসু মানুষের মনেও আলোড়ন তোলে। বনভূমিতে কেয়া ফুলের সৌরভ ছড়িয়ে পড়ে, আর মানুষের মনে জাগ্রত হয় সুখ দুঃখ স্মৃতি ও ভালোবাসার নানা অনুভব। বর্ষা মানুষের দৈনন্দিন জীবনের স্বপ্ন, প্রেম ও আশার সঞ্চার করে, জীবনের একঘমিতা ভেঙে এনে নবচেতনা ও প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করে। স্যার খেয়াল করলেন, আমি কি এটাই বললাম না যে বৃষ্টি ছোঁয়াতে যেরকম প্রকৃতি বদলায়, ঠিক তেমনি যেন মানুষের অন্তর বদলায় যায়, এবং মানুষ যেন পুরাতন দুঃখ অসহায়ত্বকে বাদ দিয়ে নতুন আনন্দের দিকে আগাইতে পারে বৃষ্টির ছোঁয়ার মাধ্যমে। বুঝতে পারছেন স্যার? খুবই চমৎকার। মূল ভাব শেষ, আমরা সময় নষ্ট করব না, আমরা আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য চলে যাবো স্যার। যেহেতু ছোট্ট একটা কবিতা, সনেট একটা 14 লাইনের কবিতা, বেশি গুরুত্বপূর্ণ তথ্য এখানে নাই, আমরা একটু খেয়াল করি স্যার কি কি আছে। 1, বৃষ্টি কবিতা কিন্তু ফররুখ আহমেদ রচিত, এ তো গেল বেসিক কথা। 2, ইসলামী আদর্শ ঐতিহ্য ফররুখ আহমেদের কাব্য সৃষ্টির অন্যতম প্রেরণা। আগেই বলছি, ওনাকে আরেকটা নামে ডাকা হয় মুসলিম রেনেসার কবি। ওকে স্যার? ওকে স্যার, মুসলিম রেনেসার কবি। 3, বৃষ্টি কবিতায় নতুন প্রাণের স্পন্দন নিয়ে প্রকৃতি
বুকে আবির্ভাব ঘটে সজল বর্ষার। ক্লিয়ার? বৃষ্টি কবিতায় স্যার কি নতুন প্রাণের স্পন্দন, নতুন প্রাণের ছোঁয়া নিয়ে, রিদম নিয়ে স্যার প্রকৃতির বুকে স্যার আবির্ভাব ঘটে কি সজল বর্ষার, বর্ষাকালের আবির্ভাব ঘটে। 4, বৃষ্টি কবিতায় বৃষ্টির সময় আকাশে সর্বত্র মেঘের খেলা দেখা যায়। বৃষ্টি কবিতায় বৃষ্টির সময় কি দেখা যায় স্যার? আকাশে মেঘের খেলা দেখা যায়। চমৎকার। 5, বৃষ্টি কবিতায় কবি বিদ্যুৎ চমকানোর রূপসীকে রূপসী পরী বলেছেন। স্যার বলেছে বিদ্যুৎ রূপসী পরী, মেঘে মেঘে হয়েছে সাওয়ার। লাইনটাকে সুন্দর, যে একটা রূপসী বিদ্যুতের পরী, যে বিজলি চমকাচ্ছে না, ও যেন স্যার পরী, ও স্যার মেঘের ভাঁজে চমকায় না। কবির কাছে মনে হচ্ছে ও যেন এক মেঘ থেকে আরেক মেঘে সাওয়ার হচ্ছে, মানে চড়তেছে, চড়ে বসতেছে। ঘোড় সাওয়ারি বলে না, ঘোড়ায় চড়া বলে না, তো ঠিক যেন বিদ্যুৎ যেন লাফায় লাফায় এক মেঘ থেকে আরেক মেঘে চড়তেছে। আর ওই বিদ্যুৎ বা বিজলি যেন, ও যেন কোনো বিদ্যুৎ না, ও যেন একটা মেয়ে, একটা পরী। ক্লিয়ার স্যার? বিদ্যুৎ রূপসী পরী, সুন্দরী পরী, মেঘের বুকে লাফায় লাফায় চড়তেছে স্যার, সর্বত্র মেঘের খেলা দেখা যায়। ওকে স্যার? বা চমকানোকে বিদ্যুৎ রূপসী পরী বলে কবি উল্লেখ করেছেন। ভেরি গুড স্যার। এবার দেখেন, বৃষ্টি কবিতায় রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ। স্যার মাঠ যেমন ফাটা ফাটা হয়ে যায় না বৃষ্টির সময়, একটা বুড়া লোকের হাতের রগ, আমারটা দেখা যাচ্ছে কেন জানি না, ভেইনগুলা হালকা দেখা যায়, অত বুড়া না, তারপর মনে দেখা যাচ্ছে। তো বুড়ো লোকের হাতের রগ যেরকম হয় স্যার, এরকম দাগ 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 কাটা স্যার, মাঠ ওরকম ফেটে ফেটে গেছে, এমন একটা উপমা কবি সাহেব উল্লেখ করেন। কি চমৎকার না স্যার? রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ, শোনে সেই বর্ষণের সুর। কি সুন্দর লাইন স্যার, কি সুন্দর লাইন। ওকে, তারপর দেখেন, বৃষ্টি কবিতায় বৃষ্টি দিনে সংবেদনশীল মানুষের রসসিক্ত হয়ে ওঠার কথা বলা হয়েছে। তার বৃষ্টি কবিতায় বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষ, সেন্সিটিভ মানুষদের কি স্যার কি বলা হয়েছে? রসসিক্ত, রসে ভেজা হয়ে ওঠার কথা বলা হয়েছে, রসে ভিজে চলে ওঠার কথা বলা হয়েছে কি স্যার? বৃষ্টির দিনে। ভেরি গুড স্যার। বৃষ্টি কবিতায় বৃষ্টির পরশে তৃষিত বনের সঙ্গে জেগে ওঠে তৃষাতপ্ত মন। স্যার বৃষ্টির কবিতায় বৃষ্টির পরশে কি জেগে ওঠে স্যার? তৃষাতপ্ত, তৃষ্ণার্ত মন জেগে ওঠে। ক্লিয়ার স্যার? অর্থাৎ খালি প্রকৃতি না, মানুষের মন যেন বৃষ্টির ছোঁয়ায় জেগে ওঠে, এটা কবিতা বলছে। এবং লাস্ট কি স্যার? বৃষ্টি কবিতায় বৃষ্টি কখনো মানব মনকে করে বিষণ্ণ, একাকী জীবনে বাড়ায় বিরহ, এবং মানব মনকে সেই বিরহ থেকে বের হওয়ার একটা অনুপ্রেরণাও জাগায়। এই কথাটাও কিন্তু বলতে হবে বৃষ্টি কবিতায়। বৃষ্টি কিন্তু মানুষকে বিষণ্ণ দিন থেকে বের হওয়ার একটা অনুপ্রেরণাও জাগায়। ক্লিয়ার স্যার? এই হচ্ছে কবিতার গুরুত্বপূর্ণ তথ্য, মূল ভাব, শব্দার্থ এবং কবি পরিচিতি। আশা করি বুঝতে পারছেন। আর সময় নষ্ট করব না, কারণ এরপরে অনেক আলাপ বাকি, সৃজনশীল প্রশ্ন বাকি। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আবারও চলে যাই নতুন কোনো আলোচনাতে। আপনাদের সাথে আবার দেখা হবে। টেকনিক ইজি বুকের পক্ষেই থাকেন স্যার, সাথেই থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।